আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন অ্যাডভোকেট ডক্টর আব্দুল আওয়াল, শিক্ষাবিদ, সাবেক ভাইস চ্যান্সেলর, সিলেট বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অ্যাডভোকেট নাজমা কাউসার, একজন আইনজীবী। আহ, আহ, বর্তমানে নানা কারণেই উনি বাইরে আছেন এবং দমন পীড়নের শিকার। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র এবং নতুন যে সরকার আসলো, যে কোনোভাবেই নির্বাচনটা হলো, যে তারেক রহমানের নেতৃত্বে তার প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতৃত্বাধীন যে সরকারটা গঠিত হলো, সেই সরকার কেমন চলছে, এই সরকারের ওপরে ইউনূসের ছায়া কতটুকু বিরাজমান। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আব্দুল আওয়াল ভাই এবং নাজমা আপা, আপনাদেরকে দৃষ্টিকোণের একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমি আজকে নাজমা আপাকে দিয়ে শুরু করি। নাজমা আপা, যেটা আমি বলছিলাম যে আমাদের তো গত 18 মাস যে ইউনূসের যে ভয়ঙ্কর নৃশংসতা আমরা দেখলাম, বাংলাদেশের সমস্ত ব্যবস্থাকে তারা তছনছ করে দিল। বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো কিছু আর ঠিক নেই। বিশেষ করে বিচারকদের যে অবস্থাটা দেখলাম, আইনজীবীদের যে মানে দেখলাম অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, জেল, জুতার বাড়ি, কোনো কিছু কি বলবো। এই অবস্থায় একজন আইনজীবী হিসেবে আপনি এই যে এত কয়েকদিনের যে সরকার গঠিত হলো, নতুন নতুন আইনমন্ত্রী নিয়োগ করা হলো, নানা কাজ তারা করছেন, আপনি এটাকে, নতুন এই সরকারটাকে আপনি কিভাবে দেখছেন আপনার দৃষ্টিতে? নতুন সরকার তো কেবলমাত্র আসলো, কিন্তু লক্ষণ খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আর কি। জি। কারণ বিগত 18 মাস ধরে বাংলাদেশে আইন আদালত গুলোতে যে মবের রাজত্ব, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, আইন আদালত, কোর্ট কাচারি কোনো কিছুই স্বাভাবিক গতিতে চলছিল না এবং চলতে দেওয়া হয়নি। আদালতে আইনজীবীদের উপরে আক্রমণ, আদালতের এজলাসের ভিতরে বিচারপতি এবং বিচারকদের উপর আক্রমণ, আসামিদের উপরে আক্রমণ, আম, হাজতে আসা আসামিদেরকে মবের শিকার করে বিভিন্ন শারীরিকভাবে লাঞ্ছনা করা, আইনজীবীদের লাঞ্ছনা করা, শত শত আইনজীবীকে জেলে পাঠানো, একই সাথে 81 জন আইনজীবীকে একত্রে অ্যারেস্ট করে আদালতে মানে জেলখানায় পাঠানো, নজিরবিহীন সব কাণ্ডকীর্তি ঘটেছে বাংলাদেশের আদালতে। এবং আইনজীবীদেরকে মিথ্যা হত্যা মামলা দিয়ে, এমনকি সিটিং বিচারপতিদেরকেও হত্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতিকে হাতে হাত করা লাগিয়ে মানে অপমান, অসম্মানের মাধ্যমে যে লাঞ্ছিত করা হয়েছে এবং হত্যা মামলা, যাত্রাবাড়ি হত্যা মামলায় আসামি করা হয়েছে। তো কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। আইনজীবী হলেই তিনি আইনের ঊর্ধ্বে, তা কিন্তু আমি বলতে চাচ্ছি না। আইনজীবী অপরাধ করতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে সেটা তদন্ত সাপেক্ষে তারপর হতে পারে। কিন্তু গণহারে যে কোনো হত্যা মামলায় শত শত অপরাধীর সাথে আইনজীবীদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেমনি করে শিক্ষক, সাংবাদিকদেরকেও সেই একই হত্যা মামলায় দেওয়া হচ্ছে। পলিটিক্যাল লিডার, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আইনজীবী, শিক্ষক, মানে বুদ্ধিজীবী, সাংবাদিক, কেউ বাদ যাচ্ছে না সেসব হত্যা মামলায়। শত শত আসামি সেখানে, এবং সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই। আইন অঙ্গনে 5ই অগস্ট থেকে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, সমস্ত মানে চেম্বার ভাঙচুর, যাকে পাচ্ছে তাকে লাঞ্ছিত, মবের শিকার করা হচ্ছে আইনজীবীদেরকে, আমাদের চেম্বার গুলো ভাঙচুর করা হয়েছে, দখল করে নেওয়া হয়েছে। এমনকি এই নতুন গভর্নমেন্ট, তারেক রহমান সরকার, বিএনপি সরকার গঠন করার পরেও এখনো আইন অঙ্গনে সুস্থ কোনো পরিবেশ লক্ষণীয় নয়। এবং এমনকি গতকালকে পর্যন্ত আপনি দেখেন, বারগুলোতে নির্বাচন, প্রত্যেকটা জেলা বার বলেন, ঢাকা আইনজীবী সমিতি বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বলেন, সেখানে বিগত 2 বছর ধরে জোর জবরদস্তি করে বার অ্যাসোসিয়েশন করে দখল করে রাখা হয়েছে। বিএনপি জামাতের আইনজীবীরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। তারা সেখানে কোনো নির্বাচন দিচ্ছে না, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করে রেখেছে। এবং এখন যখন কিছু কিছু বারে নির্বাচন হচ্ছে
এবং সেখানে দেখা যাচ্ছে বিপুল ভোটে, বিপুল সংখ্যক আসনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কিংবা স্বাধীনতা পক্ষের আইনজীবীরা জয়লাভ করছে, তখন তারা আবার সেই মব সন্ত্রাস নিয়ে নেমেছে। সেই একই কায়দায় ভাঙচুর, চেম্বার ভাঙচুর, আইনজীবীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করা, তাদেরকে নমিনেশন পেপার, নির্বাচনের জন্য নমিনেশন পেপার জমা না দিতে দেওয়া, এ সকল কাণ্ডকীর্তিগুলো চলছে। এবং ইভেন তো গতকালকেও চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা আওয়ামী লীগের বা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কোনো আইনজীবীকে নমিনেশন পেপার জমা দিতে দেওয়া হয় নাই নির্বাচনে। আপনি ঢাকা বারে একই অবস্থা, বিগত 2 বছর ধরে জোর জবরদস্তি দখল করে রেখেছে। এখন সুপ্রিম কোর্ট বারের অবস্থা তো সবচেয়ে বেশি ভয়াবহ। সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই, মামলা মোকদ্দমা করার সুযোগ নেই, এবং একচেটিয়া ভাবে জামাত এবং বিএনপির আইনজীবীরা একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আইন আদালতকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে তারা। সেখানে কথা বলতে দিচ্ছে না, যে কথা বলছে কেউ ক্যান্ডিডেট হতে যাচ্ছে, আগামী নির্বাচন হওয়ার কথা মার্চ মাসে, সেটি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তারা নির্বাচন করতে চাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে সেখানেও একই কায়দায় কাউকে প্রার্থী হতে দেওয়া না দেওয়ার জন্য যারা প্রার্থী হতে চাচ্ছে কিংবা যারা একত্রিত হয়ে প্যানেল দেওয়ার জন্য কথা বলার চেষ্টা করছে, সম্মিলিত আইনজীবী সমিতি, এমনকি আওয়ামী লীগের ব্যানারেও নয়, অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবী যারা, তাদেরকেও আক্রমণ করে তাদের চেম্বার ভাঙচুর, তাদের নানা রকম হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এমনকি আলাদাভাবে মব সৃষ্টি করে এই সকল আইনজীবীদের এলাকা ভিত্তিক তাদের বাড়ি ঘরে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে। এই হচ্ছে আইন আদালতের চিত্র। মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীরা সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে তারা প্রধান বিচারপতির কাছে গিয়েছেন এই সকল অবস্থা, তাদের নিরাপত্তা, আদালতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওনার কাছে বলতে গিয়েছেন। আমি জানি না মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নেবেন, আমরা আশা করি উনি দ্রুতই কোনো কার্যকর পদক্ষেপ নেবেন, যদিও উনার নিয়ন্ত্রণে কতটুকু আছে আজ আর জানি না। যেখানে বাইরের বহিরাগত সন্ত্রাসীরা, মব সন্ত্রাসীরা, তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, যেগুলি জুলাই আন্দোলনের যোদ্ধা বলে, তারা যেখানে আদালতের ভিতরে ঢুকে এবং তাদের সাথে সরাসরি বিএনপি পন্থী এবং জামাতপন্থী আইনজীবীরা অংশগ্রহণ করে আইনজীবীদের উপরে হামলা করছে। আপনারা নাজমা, একটা কথা আমি একটু থামালাম আপনাকে। এটা তো ইউনূসের সময় করতো, এই যে মব বাজরা যেত, এখনো হচ্ছে এটা? মনে হচ্ছে গত গত 3-4 দিন আগেই তো আপনি আপনারা দেখেছেন যে বরিশাল আদালতে সেখানে একজন আওয়ামী লীগের কোনো এক নেতা বা কর্মীকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার কারণে, তো জামিন যদি আমরা জামিনযোগ্য অপরাধ যদি হয়, জামিনযোগ্য ধারা যদি হয় এবং সেটা যদি দীর্ঘ সময় ধরে বিনা চার্জশিটে, বিনা অপরাধে যদি একটা লোককে আটকে রাখা হয়, তখন বিচারপতি কিংবা জাজেসরা কি করবেন? জামিনযোগ্য ধারার অবশ্যই ওনারা জামিন দিতে বাধ্য। পলিটিক্যালি প্রেসার দিয়ে ওনাদেরকে যতটা সম্ভব আটকে রাখা হয়েছে, বিগত 18 মাস ধরে তাই করা হয়েছে। তো সেখানে একজন আওয়ামী লীগের একজন নেতা বা কর্মীকে জামিন দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে ভাইরাল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা আউট হয়েছে। বরিশাল আদালতে বিএনপি পন্থী আইনজীবীরা সেখানে ঢুকে কিভাবে আদালত কক্ষে ভাঙচুর করেছে এবং আইনজীবীদের এবং জাজদেরকে কিভাবে গালাগালি করেছে। তো এটা তো এখনো চলছে। এবং গতকালকে চাঁদপুরে ঘটনা ঘটেছে, গত 2 দিন আগে সুপ্রিম কোর্ট বারে সেটা হয়েছে। আমাদের সবচেয়ে সিনিয়র আইনজীবী, বয়োজ্যেষ্ঠ এটা যে এরা যে যায়, এরা আবার বিএনপি, তারপরে এই যে মব সন্ত্রাসী যাদের বলি, জুলাইয়ের যারা যারা সন্ত্রাসগুলো করতো, এরা সমস্ত একত্রিত হয়ে যে অ্যাটাক করে, এখনো করছে, তাই তো? সেটা একটা বাইরের সন্ত্রাসী আসছে না, এখন তো দেখা যাচ্ছে সরাসরি বিএনপি পন্থী এবং জামাতপন্থী আইনজীবীরা নিজেরাই করছেন। মানে বিএনপি পন্থী আর জামাতপন্থী আইনজীবীরা এখন এই সন্ত্রাসটা করতে নামছে। আচ্ছা, কোনো ভিন্নতার এই যে কথা বলার কোনো সুযোগ নেই, আইন আদালতের কোনো বালাই নেই, বা প্রশাসনিক কিংবা আপনার ন্যূনতম পেশাগত শালীনতা, মানে কি বলবো এটাকে,
প্রফেশনাল এথিক্স বলে কোনো কথা নেই সেখানে। যাকে যেভাবে আসবো আপনার কাছে নাজমা আপা। আমি এখন একটু আওয়াল ভাইয়ের কাছ থেকে, আমি তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে যে নতুন আইনমন্ত্রী হলেন, আইনজীবী থেকে আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান, ওনার যে কিছু স্টেটমেন্ট উনি দিয়েছেন, উনি আসলে কি করবেন সেটা নিয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। অ্যাট দ্য সেম টাইম আরো জানতে চাইবো আপনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু বিষয়, মহিলা আওয়ামী লীগের নেত্রীদের যে অ্যারেস্ট করা হলো সেগুলো নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপডেট জানতে চাইবো। আচ্ছা আওয়াল ভাই, হুম। আমরা দেখলাম 2 দিন আগে, আপনি যেহেতু একজন শিক্ষাবিদ, আম, আপনি আহ, একটা বহু বছর আপনার শিক্ষকতা আপনার পেশা ছিল, আপনি আহ, খুব কাছে থেকে ছাত্রদেরকে দেখেছেন, কারণ আপনি ছাত্ররা আপনার হাত দিয়ে, মানে হাজারে হাজারে ছাত্র আপনার হাত দিয়ে বেরিয়ে এসছে। সেই সময় একটা সময় ছিল। এখন এই 2-3 দিন আগে আম, রাত্রেবেলা যে সেহেরি করতে যায়, এরকম এখানে একটা কালচার শুরু হয়েছে, সেহেরি করতে যাওয়ার কারণে দুজন ছাত্র মেয়েকে খুব পিটিয়েছে এবং অশ্লীল অশ্লীল ভাষা তাদের জন্য প্রয়োগ করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এরিয়াতে এবং নানা বাংলাদেশে। এই যে বাংলাদেশের এবং আওয়ামী ছাত্রলীগের, আমি জানি আপনি বলবেন ছেলেপেলেরা, ছাত্রলীগের ছাত্ররা, ছাত্রত্ব নাই, বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে এত খারাপ অবস্থা, সেখানে একজন নতুন মন্ত্রী আসলেন এহসানুল হক মিলন, উনি অনেক কথা বলেন এডুকেশন নিয়ে। আপনি আসলে একজন শিক্ষাবিদ হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, বর্তমান সময়টা এবং ইউনুসের যে ছাত্রদেরকে যে ব্যবহার করে একটা গোষ্ঠীকে একটা সন্ত্রাসী বানিয়ে দিল, সেই দুইটার সময়কে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ দর্শক বিন্দুকে। আসলে আমি মনে করি যে বাংলাদেশের ইউনূস সরকার প্রতিটা সেক্টরকে ধ্বংস করেছে, তবে আমার দৃষ্টিতে, যেহেতু আমি একজন শিক্ষাবিদ, সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাটাকে। কারণ উনি 69-এর গণ আন্দোলন, 90-এর গণ আন্দোলন দেখছি আমরা, 96-এর আন্দোলন দেখেছি, কিন্তু ছাত্ররা আন্দোলন করার পরে যার যার তাদের যা যার নিজের জায়গায় চলে গেছে। কিন্তু ইউনূস, উনি প্রথমেই বলছেন, উনি কিন্তু জনগণের নিয়োগ করতে না, উনি বলছে আমার নিয়োগ করতে হলো ছাত্ররা। উনি তো ছাত্রদেরকে সেখান দিয়ে নিয়েছেন, উনি ছাত্রদেরকে উপদেষ্টা বানিয়েছেন, ছাত্রদেরকে মব দিয়েছেন। এবং এই যে মানে হাত দিয়ে, মানে যে যার নামে, যারকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে দেওয়া হয়েছে, এবং যার নিয়ে মানে মানুষ হাজার হাজার লোক তার জানাজায় পড়ছে, তার জন্য সুখ সারা ওয়ার্ল্ডে দেখছে। আমি তার যখন 2-একটা ভিডিও শুনি, এই গালি আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। গ্রামে গঞ্জে এরম গালি আমাদের সময় আমি শুনি নাই। এই গালি কোত্থেকে তারা পাইলো? এই যে কালচার তৈরি গেল, এই যে একটা খারাপ কালচার তৈরি করে গেল শিক্ষাঙ্গনে, শিক্ষা একজন ছাত্র পরিচয় দিয়ে, এই এই হলো আমাদের ইউনূস সরকারের অবদান। সুতরাং আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আজকে শিক্ষার পরিবেশ কিন্তু একবারে নেই। ঢাকা ইউনিভার্সিটি, এখানে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, তার একটা ঐতিহ্য আছে সারা ওয়ার্ল্ডে। সেখানে আজকে আয়সা দেখা যাচ্ছে ছাত্রীরা পর্যন্ত, বা বহিরাগত হোক বা ছাত্রী হোক বা মেয়ের আয়সা লাঞ্ছিত হচ্ছে, মানে পিটুনি খাচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি আছে? তো বর্তমান সরকার, আমরা মনে করেছিলাম যে ইউনূস সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান প্রশ্নবিদ্ধ, অনেকে বলে তারেক জিয়াকে অনেকে বলে মুসলেকা প্রধানমন্ত্রী। কারণ এই জন্য বলে মুসলেকার প্রধানমন্ত্রী, কারণ উনি তো মুসলেকা দিয়ে আসছে। কারণ উনি তো নিজে বলেছিলেন যে আমার যাওয়াটা দেশের একক নিয়ন্ত্রণাধীন না। তার 15 দিন পরে উনি দেশে চলে আসছেন, যে তার মানে কোথাও মুসলেকা দিয়ে আসছেন। কথাটা যৌক্তিকতা আছে যারা বলে যে মুসলেকা প্রধানমন্ত্রী। এখন উনি কি মুসলেকা দিয়ে আসছেন আমরা তো আর জানি না, উনি যেটা বলেনও না। তো এই মুসলেকা প্রধানমন্ত্রী আসার পরেও আমরা মনে করেছিলাম যে যেভাবেই হোক, যেভাবে উনি আসুক, হয়তো দেশটার একটা পরিবর্তন আমরা আশা করছিলাম প্রতিটা সেক্টরে। আইন অঙ্গনের ব্যাপারে আমার সহ-আলোচক বলছেন সেখানেও কোনো পরিবর্তন নাই। শিক্ষাঙ্গনে যাদের আজকে তো দেখতেছি, আজকে না কালকে ছাত্রলীগের রাতের অন্ধকারে ছাত্রলীগের কয়েকটা পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। তারপরে সকালে যায়া, রাতেই যায়া প্রক্টর অফিস গাড়া হয়েছে। কারা পোস্টার দিল? তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রক্টর অফিসে গাড়া করছে, জঙ্গি মিছিল করেছে। এই হলো শিক্ষাঙ্গনের অবস্থা। সুতরাং এখন মন্ত্রী যেই হোক, সরকারের, আমি মন্ত্রী কোনো এককভাবে বলবো না, সরকারের পলিসি কি এটা কিন্তু স্পষ্ট না। সরকার ইউনূসের এই যে
ইউনূসের জঘন্যতম কাজ থেকে, ইউনূসের এই জগদ্দল পাথর থেকে যে দেশকে শিক্ষাঙ্গন সহ প্রতি জায়গাতে বের করে আনবে, তার কোনো আলামত কিন্তু এখনো দেখা যাচ্ছে না। আলামত গুলো খুব খারাপ। 11,000 ছাত্রত্ব বাতিল হয়েছে বাংলাদেশের ইতিহাস, এটা রেকর্ড। শুধু ছাত্রত্ব বাতিল না, সার্টিফিকেট, একজন সার্টিফিকেট পাওয়ার পরে, কনভোকেশনের মধ্যে সার্টিফিকেট পাওয়ার পরও সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। 1968 সালে সার্টিফিকেট বাতিল করছিলেন মুনায়েম খাঁ কয়েকজনের, তারা কিন্তু আদালত তাদেরকে সার্টিফিকেট ফিরিয়ে দিয়েছে। এখন তো আদালতের উপর কোনো মানুষের আস্থা নেই, কারণ বিচারাঙ্গন গুলা একেবারেই পলিটিক্যালাইজড হয়ে যাচ্ছে। বিচারাঙ্গনরা, তারা বিচারপতিরা তাদের নিজস্ব সিদ্ধান্তে কাজ করতে পারছে না। এমন একটি অবস্থায় আমি মনে করি যে বিএনপির যে এই প্রস্তাবিত নির্বাচনে যে বিএনপি বিজয়ী হয়ে আসছে, বিএনপি যদি যদি আমার পরিষ্কার কথা, এখানে কথার মধ্যে আমি যেটুকু বলি, বিএনপি যদি ৭১কে ধারণ করে, বিএনপি যদি জাতির জনক বঙ্গবন্ধুকে ধারণ করে, তাহলে বিএনপি তার কাজে কর্মে এবং তার এইটাকে হইলে সে ভবিষ্যতে টিকতে পারবে। এখানে গণতান্ত্রিক চর্চা করলে আজকে আওয়ামী লীগের, আমার আলোচক বলবেন, আওয়ামী লীগের নিষিদ্ধ তো তুলে নাই, ছাত্রলীগের তো নিষিদ্ধ তুলে নাই, তাদেরকে বরং তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করতেছে, নির্যাতন করতেছে। শিক্ষকদের নির্যাতন কিন্তু এখনো শেষ হয় নাই। আমি আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি কালকেও ফোন করেছি, তারা বলে যে নো, আগে যে ছিলাম এরমনি আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আমাদেরকে কয়েকজন শিক্ষককে 1 নম্বর গ্রেডের প্রফেসর তারা 4 নম্বর গ্রেডে নামাই দিয়েছে, অবনমন করা হয়েছে। আর একজন হলো ডেপুটি রেজিস্ট্রার, তারে সেকশন অফিসার বানাই দিছে ডিমোশন করে। এইগুলা জীবনের জন্য একটা অনেক, এই সমস্ত মানুষের জন্য অনেক আত্মহত্যা করে ফেলে এই ডিমোশনের জন্য। ডিমোশনটা কিন্তু খারাপ, কারণ সে ডেপুটি সেকশন অফিসার করছে, এখন তার তো বস হয়ে যাচ্ছে, তার নিচের লোক তার বস হয়ে যাচ্ছে। এটা অনেকে মেনে নিতে পারে না, অনেক অঘটন ঘটে। সুতরাং আমি মনে করি দেশের নির্বাচিত সরকার আসলেও দেশের ইনুজ যে কার করছে তার থেকে পরিবর্তন কিন্তু সেইভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এইটি একটি অ্যালার্মিং। এখান থেকে কিভাবে মুক্ত হবে দেশ আমি বুঝি না, তবে আমরা আশা আছি যে 12ই মার্চে যে সংসদ বসতেছে, সেখানে দেখি বিএনপি কিভাবে নেয়। তারা তো একটা শপথ নিছে, আরেকজন নিয়েছে 2টা শপথ। এখন যারা 2টা শপথ নিয়েছে, আমি মনে করি, আইনজীবী আছে উনি বলবেন 2টা শপথ নিচ্ছে তাদের সংসদ সদস্য থাকার কথা না, আইনজীবীরা তাই বলে, যারা বিজ্ঞানী। এখন বিএনপি কি স্টেপ নেয়? 133টা অর্ডিন্যান্স জারি করছে ইউনূস বৈধ অবৈধভাবে, এগুলা 31 দিনের মধ্যে সংসদে পাশ হইতে পারে, নাহলে বাতিল হয়ে যাবে। সেখানে বিএনপি সরকার কিভাবে ডিল করে? 600টা নির্বাহী আদেশ দিয়েছেন ইউনূস, সেগুলার বিএনপি কিভাবে ডিল করে? এই 12 তারিখ কিন্তু 12 তারিখে প্রথম দিনই কিন্তু সংসদের এগুলা মানে বোঝা যাবে তাদের মতিগতি কোন দিকে যাচ্ছে। তারা যদি মনে করে যে ওই ইয়ার মতন যে যা মাত্র হালকা চাপে রাখবো আর আওয়ামী লীগের একবারে ধ্বংস করে দেব, তাহলে তারা বুকার স্বর্গে বাস করতেছে, এবং এটার জন্য তাদেরকে সবার আগে খেসারত দিতে হবে। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। আর নাজমাপা যেটা বলছিলেন যে এই যে আমাদের বিচার ব্যবস্থা, আমি একটু আওয়ামী লীগের প্রসঙ্গটাও আনতে চাই এখন। এই যে অধ্যাদেশের কথা বললেন, তারপরে নির্বাহী আদেশ, নানা কিছু তো চলছেই। ইউনূস তো মানে ইউনূস যা করেছে সেটা আসলে কোনো বৈধতাই নেই, অসাংবিধানিক কাজ করে গেছে। কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের উপরে যে একটা কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগ বেরোলে এখনও দমন পীড়ন হচ্ছে। গতকালকে মহিলা আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে গেছে, সেখানে তাদেরকে ধরে গাড়ির চালক সহ জেলখানায় নিয়ে গেছে, হাজতে নিয়ে গেছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাতে আওয়ামী লীগের আসলে আইনজীবীরা, আওয়ামী লীগের পক্ষের তো আইনজীবী আছেন, আওয়ামী লীগের পক্ষের আইনজীবীরা যারা নাকি এই যে অবৈধভাবে অবৈধ ইউনুস আটকে রাখলো, প্লাস যারা যারা এখন আবার দমন পীড়নের শিকার হচ্ছেন, তারা কি কোনোভাবে আইনিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর বা আওয়ামী লীগের ব্যানটাকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করা বা কোনো কিছু আইনি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা যেতে পারার সুযোগ কি আছে?
সুযোগ তো অবশ্যই আছে, কিন্তু সারা দেশ জুড়ে কি গত 18 মাস এমনকি এই নতুন গভর্নমেন্ট আসার পরে, ওই যে আওয়াল ভাই যেটা বললেন যে মুসলিকা প্রধানমন্ত্রী আসার পরেও কি কোনো পরিবর্তন ঘটেছে? বাংলাদেশের কোনো মানুষ কি গ্রামে গঞ্জে কোনো থানায় গিয়ে কোনো রকম অভিযোগ দায়ের করতে পারছে? একমাত্র আপনি যদি গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে সেই মামলাগুলোই শুধু নেওয়া হচ্ছে। এর বাইরে কোন রকম মামলা তো নেওয়া হচ্ছে না। হাইকোর্টে আপনি রিট করছেন, আমাদের আইনজীবীরা চেষ্টা করেছে, অনেকেই রিট করেছে, কিন্তু সেই রিট গুলো আর কজ লিস্টে ওঠে না, সেগুলির আর শুনানি হয় না, সেগুলি সম্পর্কে আর কোন রকম করা হয় না। তাহলে আইনের শাসনই তো নাই, মানুষ কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আইনজীবীরা কার সাথে কথা বলবে, কাকে নিয়ে, কার কাছে গিয়ে ফরিয়াদ জানাবে? আদালত বলতে কিছু নেই, থানা পুলিশ সমস্ত কিছু লন্ডভন্ড অবস্থা বাংলাদেশে। আপনাকে বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, ভেরি গুড, কার্যক্রম নিষিদ্ধ করেছেন। তো কার্যক্রম নিষিদ্ধ মানে কি আমার কোনো কার্যালয়ও থাকবে না? আমার কোনো কার্যালয় থাকাও নিষিদ্ধ? সেটাও দখল করে ফেলবে গায়ের জোরে, যা খুশি হচ্ছে। আপনারা দেখছেন বিগত 18 মাস ধরে 32 নম্বরের বঙ্গবন্ধু জাতির জনকের বাড়ি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি, জীবনের 13টি বছর যিনি জেল জুলুম নির্যাতন সহ্য করে মৃত্যুর মুখোমুখি ফাঁসি কাস্টে দাঁড়িয়েও যিনি সংগ্রাম করে লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, তার বাড়িটিকে ভাঙা হচ্ছে বারবার, একবার দুইবার তিনবার চারবার করে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙা হচ্ছে। সেটি একটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ওটি একটি জাদুঘর, মিউজিয়াম। সে মিউজিয়াম তো ট্রাস্টের মিউজিয়াম। সেখানে বিগত 18 মাস ধরে যেটা হচ্ছে, এখনো তাই হচ্ছে। কেউ সেখানে গিয়ে দাঁড়ালেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। গতকালকেও একজন মাত্র 16 বছরের একটা স্কুল ছাত্র গিয়েছিল, তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল স্যার গিয়েছিলেন সেখানে, উনাকে গ্রেপ্তার করা হয়েছে, উনার ঘাড়ে হাত দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, সমস্ত ভিডিও ঘাট ধরে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। তো একটু আগে শ্রদ্ধা আওয়াল স্যার যেটা বলেছেন যে বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, নাকি অতীতের মতো এখনো দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো করে জামাতকে সাথে নিয়েই তারা এগোতে চায়? তাদেরকে ক্লিয়ার করতে হবে তাদের অবস্থান। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা যদি দাবি করে যে তারা শহীদ জিয়ার, তাদের তথাকথিত শহীদ, আমি জানি না উনি কোন ধর্মযুদ্ধে শহীদ হয়েছিলেন কিংবা কোন দেশ রক্ষার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তো সেই জেনারেল জিয়ার যিনি বাংলাদেশের প্রথম স্বৈরশাসক, বন্দুকের নলের মুখে যিনি প্রথম ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশে, সেই স্বৈরশাসক জিয়াকে যদি তারা স্বাধীনতার তথাকথিত ঘোষক, অর্থাৎ আমরা মনে করি যিনি ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে, সেই সেই দাবি যদি তারা প্রতিষ্ঠিত করতে চায়, জিয়াউর রহমানকে যদি তারা একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, 71-এর মহান মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, এই বিষয়গুলো, 16ই ডিসেম্বরের আত্মসমর্পণ, যৌথ বাহিনীর কাছে এই বিষয়গুলো মীমাংসিত সত্য হিসাবে মেনে নিতে হবে তাদেরকে। তারা যদি আবারও এই বিতর্ক জিয়ে রেখে, আজকে 54 বছর পরে বিএনপি কে এসে মূল্যায়ন করতে হবে যে এই বিতর্ক জিয়ে রেখে, অহেতুক বিতর্ক, স্বাধীনতার ঘোষক কে ছিল, কে কোথায় কিভাবে কি করেছে, বঙ্গবন্ধুকে মুছে ফেলে তারা এসব অপপ্রচার করে করে যে জায়গায় এনেছে, তাতে কারা লাভবান হয়েছে? আজকে তারা কি একবারও দেখছে না সেখানে লাভবান হয়েছে জামাতিরা, স্বাধীনতা বিরোধী অপশক্তি, পাকিস্তানি দালালেরা এখনো এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে, এবং বিএনপি সেটাকে জেনে বুঝে নিজেদের ক্ষমতার লোভে তারা সেটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে, তারা যদি সত্যি সত্যি চায় যে বাংলাদেশটা একটি শান্তির রাজ্য প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করুক, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যদি তারা এগিয়ে নিতে চায়, তাহলে তাদেরকে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলো, প্রকৃত ইতিহাসকে তাদেরকে স্বীকার করতে হবে, বঙ্গবন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে, মুক্তিযুদ্ধের 4 জাতীয় নেতা সহ সকল নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে শ্রদ্ধার চোখে সম্মানের সাথে তাদেরকে স্মরণ করতে হবে।
আর যদি আজও তারা আবার সেই বাঁকা পথে আবার পথে হাঁটে, জামাতের পাতানো ফাঁদে পা দিয়ে 54 বছর ধরে যে ভুল করছে, গত 50 বছর, বিশেষ করে বেগম খালেদা জিয়ার 40 বছর ধরে যে মিথ্যা অপপ্রচার ইতিহাস বিকৃত করা হয়েছে, সেই একই পথে যদি তারেক রহমান এগিয়ে যায়, তাহলে আমি বলবো এই জামাতের হাতেই একদিন তাদের কবর রচিত হবে। এবং সেদিন তারা, আমি জানি না তারা সেদিন কেন, তারা বহু আগেই বোধহয় তাদের সাহায্য নিতে হবে আওয়ামী লীগের। এই নির্বাচনে তাদেরকে হাতে পা ধরতে হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হয়েছে যে অন্তত জামাতকে ভোট দিয়েন না, আমাদেরকে ভোট দেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। ইয়ে ভাই আপা, আপনি যে বিএনপির এই কথাটা বললেন, অবশ্যই আমরা সবাই চাই। মাত্র একটা খবর দেখছিলাম 28 ফেব্রুয়ারি, একটু আগের খবর, হবিগঞ্জে শেখ হাসিনা সহ 56 জনের বিরুদ্ধে আবার একটা মামলা দায়ের করেছে। হ্যাঁ, আর আবার মামলা 56 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণের অভিযোগে আবারও নতুন করে একটা মামলা দায়ের করেছে, যেটা বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। এটা বানিয়াচং উপজেলার আমিরখালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে বা সামথিং লাইক দ্যাট। তার মানে কি আপনি চাইছেন, কিন্তু আসলে আমরা সবাই চাইছি বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। বিএনপি মুক্তিযুদ্ধের কার্ডটাই তাদেরকে ব্যবহার করে, মুক্তিযোদ্ধার সন্তান এই কথা বলেই তাদেরকে ক্ষমতায় যেতে হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা তাদের অ্যাকশন এবং তাদের কথা দুইটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন, মিল দেখতে পাচ্ছি না। এই অবস্থায় আমরা ধরেই নিচ্ছি যে আসলে দমনপীড়ন তো কমবেই না, প্যাটার্নটা ডিফারেন্ট হবে, কিন্তু বাড়বে। সে অবস্থা আসলে আওয়ামী লীগ করবে এটা কি? আওয়ামী লীগ করবে ঠিক, আওয়ামী লীগ কাউকে জিজ্ঞেস করে, কাউকে কারো উপর নির্ভর করে এই 70 বছর, প্রায় নিয়ার অ্যাবাউট 80 বছর হতে যাচ্ছে রাজনীতি করে না। আওয়ামী লীগ নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। আমাদের শ্রদ্ধেয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা দেশে স্থিতিশীলতা চায় কিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে কিনা। তা না হলে আওয়ামী লীগকে নিজের মতো করে আবার রাস্তা নামতে হবে এবং নিজের মতো করে কর্মসূচি ঘোষণা করতে হবে। এবং ইনশাল্লাহ আওয়ামী লীগের সেই ক্ষমতা আছে। আওয়ামী লীগ শুধু দেখতে চেয়েছে এদেশের মানুষকেও বোঝার প্রয়োজন ছিল যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা কি স্বর্গরাজ্য কায়েম করে। বাংলাদেশের 18 কোটি মানুষ দেখেছে এবং এখনো দেখছে, সেই একই কায়দায় মব সন্ত্রাস চলছে, সারা দেশ জুড়ে চলছে। এখানে সেখানে মামলা মোকদ্দমা, এবং কেউ মামলা না নিলে পুলিশদের উপরে হামলা, জোর করে কাউকে গ্রেপ্তার করানো হচ্ছে, মব তৈরি করা হচ্ছে এখনো আদালতের ভিতরে এবং বাইরেও তাই একই জিনিস চলছে। তাহলে আওয়ামী লীগ, আমরা হয়তো আরো কিছুটা দিন দেখব যে কি দাঁড়ায়, কি করতে চাচ্ছে আসলে এই সরকার। তো তাদের আমরা লক্ষণ কিন্তু খুব ভালো না। যেটা আওয়াল স্যার বললেন যে আলামত খুবই খারাপ, আলামত খারাপই দেখা যাচ্ছে। এবং তারা যদি নোংরা ঘেটে ঘেটে নোংরামি করতে চায়, আবার সেই দুর্গন্ধই ছড়াতে চায় আগের মতো করে, তাহলে সেই দুর্গন্ধ, সেই নোংরামি, সেই জঙ্গিবাদ, যে জঙ্গিবাদকে কবর রচনা করেছিল শেখ হাসিনা, সেই জঙ্গিবাদকে আবার সামনে নিয়ে এসেছে বিএনপি জামাত ক্ষমতা দখল করার জন্য অবৈধভাবে। আন্দোলনের নামে জঙ্গিবাদকে, পাকিস্তানি আইএসের এজেন্টদেরকে এই বাংলাদেশে এনে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। সেই একই কাজ যদি কন্টিনিউ করে এই সরকার, বিএনপি সরকার, তাহলে মনে রাখতে হবে একদিন এরাই গিলে খাবে। তারা কি বুঝতে পারছে না যে আজকে কোথায় গিয়ে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আজকে বিএনপির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিএনপির ইমেজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল শতবার আমাদের চেয়ে বেশি করে বলছে, আওয়ামী লীগের চেয়ে 100,000 গুণ বেশি করে অপপ্রচার করছে, বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করছে জামাতে ইসলাম। তারপরও যদি তাদের বোধোদয় না হয়, তাহলে সেটি হবে তাদের জন্য দুর্ভাগ্যজনক, এবং এর খেসারত আসলে দেশ এবং জাতিকে দিতে হবে। আওয়ামী লীগের মতো করে এগিয়ে যাবে, কেউ কাউকে রাজনীতিতে জায়গা ছেড়ে দেয় না, স্থান নিজেদের করে নিতে হয়। আওয়ামী লীগ খুব দ্রুতই সে জায়গায় ফিরে আসবে। এবং এই প্রজন্ম যারা এখন এই যে হাদি লীগ বা হাদি দল বানিয়ে এসব অকথ্য গালিগালাজ করা হাদিকে যারা পূজা করছে, এখন কিন্তু আর আবু সাইদও নেই, এখন মুগ্ধ নাই, কেউ নাই, এখন হলো হাদি। তো হাদি দিয়ে ইনকলাব মঞ্চ তৈরি করে এই হাসনাতরা, এই নাহিদরা হুঙ্কার দিচ্ছে
কোন রকম পুলিশ হত্যার বিচার করা যাবে না। এটা কি জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন তারা? পুলিশ হত্যার আহ, বিচার করা যাবে না, সকল হত্যার বিচার হবে বাংলাদেশে আইনের শাসন কায়েম করতে হলে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হোক কারা কাকে হত্যা করেছে। এখন তো অনেক ভিডিও ফুটেজ বের হচ্ছে, কোথায় কারা সিভিল ড্রেসে স্নাইপার নিয়ে হেলিকপ্টারে উঠছেন, লুঙ্গি পরে হেলিকপ্টারে উঠে কারা এগুলি করছে, কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে সব সাবেক সেনা কর্মকর্তারা স্নাইপার হাতে গুলি করছেন। অনেক ভিডিও, আগামীতে ইনশাল্লাহ আরো অনেক কিছু বেরোবে। দেশের মানুষ একদম আজকে স্পষ্ট হয়ে গেছে কারা এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা নোংরা খেলা খেলে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। এর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান যদি বিএনপি না নিতে পারে, বিএনপি সরকার না নিতে পারে, সেটি বিএনপির জন্য ধ্বংসাত্মক হবে, দেশের জন্য সর্বনাশের দ্বার একদম নিয়ে যাবে। আমি একদম মনে করি সেটাই। আমল ভাই, যেটা বলছিলেন আপা, যে আসলে আমরা ঘুরে ফিরে কিন্তু একটা কথাই বলতে চাইছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে এবং সকল রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিয়ে একটা বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থার আনতে হবে। আমি একটু অন্য বিষয়টা আলোচনা করতে চাই, যেটা নাজমা আপাকে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগের এত বড় একটা রাজনৈতিক দল, স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল, বঙ্গবন্ধুর দল, জননেত্রী শেখ হাসিনার দল এবং বাংলাদেশের মানুষের মেজরিটি মানুষের আস্থার একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে আপনি এক সময় ছাত্রলীগ করতেন অনেক আগে, এবং আপনি একজন শিক্ষাবিদ, আপনার নিজস্ব একটা চিন্তা আছে, যে চিন্তাটা আপনি ধারণ করেন এবং যেটা নিয়ে আপনি ভাবেন। আপনি আওয়ামী লীগের জন্য কি বলতে চান আসলে? এইরকম একটা ভয়ঙ্কর বৈরী অবস্থাতে আপনি তো আগেও দেখেছেন 75-এ আওয়ামী লীগ ফিরেছে, আপনি এখনকার আওয়ামী লীগের জন্য কি বলতে চান একজন শিক্ষাবিদ? আমি আমি 75-এর আমি সরাসরি দেখছি, তখন আমার সৌভাগ্য হয়েছে 75-এর পরে জি। সন্ত্রাসী মব সন্ত্রাস ছিল না, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য জিয়াউর রহমান অত্যন্ত সুকৌশলে, এটা আমি প্রায় বলি, উনি ওপেনলি না, সুকৌশলে অনেক চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য, আওয়ামী লীগকে যাতে আর আসতে পারে। উনি মুখে বলতেন একটা, কিন্তু গোপনে কাজ করতেন আরেকটা। এটা আমার চাক্ষুষ সাক্ষী দেখেছি। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তাকে মানুষের পক্ষে আসতে সময় লাগছে এরকম ভাবে অপপ্রচার করা হয়েছিল, সময় লাগছে। কিন্তু কিন্তু এইবার একটা ভালো দিক, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ কিছুই করতে হয় নাই। ইউনূসের শাসন দেখা মানুষ 6 মাসের মধ্যে জনগণ আওয়ামী লীগের পক্ষে চলে আসছে। কিন্তু এবার মানুষ চাচ্ছে যে নৌকার মার্কা কই। আমার ইলেকশন আগে জিজ্ঞাসা করছে, নৌকার যদি মার্কাটা থাকতো আর কিছু লাগতো না, প্রচার লাগতো না। অনেক লোক বলছে এইটি একটি আওয়ামী লীগের বিরাট অ্যাচিভমেন্ট। 75 থেকে 2024 সালের নারকীয় মানে ঘটনা, হত্যাযজ্ঞ ফেস করলো, আওয়ামী লীগের পপুলারিটি এত তাড়াতাড়ি ফিরছে। এটি আরেকটা হলো আওয়ামী লীগের আরেকটা গুণ, আমি বলবো এই ইলেকশন আওয়ামী লীগ বয়কট করার ডাক দিছে, সেটা সাংবিধানিক অধিকার, বয়কট করা সবার আছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিহত করার জন্য, হিংসাত্মক কাজ করার জন্য কোনো কিন্তু প্রোগ্রাম নেই। এটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যেগুলো নাকি বিএনপি জামাত তাদের প্রতিটা 3টে ইলেকশনে তারা ধ্বংসাত্মক কাজ করছে, এটা আমরা জানি, ইতিহাস জানি। তারা তো অংশগ্রহণ করেই নাই, বরং নির্বাচন প্রতিহত করার জন্য যা যা করার করছে। সুতরাং এই দিক দিয়ে আওয়ামী লীগের এগুলা পজিটিভ রাজনীতি। আওয়ামী লীগ আমি মনে করি যে আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগ কি করবে সেটা তো আর আমি এখন জানি না, কারণ আওয়ামী লীগের আমি কেউ না। আমি মনে করি আওয়ামী লীগ যতটুকু আমি আওয়ামী লীগের সাথে আলাপ করে বুঝছি, তারা কিন্তু বর্তমানে তাদের রাজনীতিটা কিন্তু গণতান্ত্রিক চর্চার অধিকারটা তারা চায়, যে একটা রাজনৈতিক দল হিসাবে তার গণতান্ত্রিক চর্চাটা করা। সে রাজনীতির মধ্যে কোনো মিছিল করে কোনো ধ্বংসাত্মক কারো বিরুদ্ধে এটা কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির নাই। আমি অনেক জনের সাথে আলাপ করে এটা বুঝতে পারছি। সে অধিকারটা তারা প্রত্যাশা করছে যে বিএনপি সরকার দিবে। এবং প্রত্যাশা করার কারণ হলো, আমি বাংলাদেশের অনেক জায়গায় আলাপ করেছি, সব নিজে, তারা বলছে বিএনপির নেতারা তাদের কাছে ভোট নিয়েছে এই শর্তে যে আমাদেরকে করেন, জামাতকে ঠেকান, আমাদের ক্ষমতা আসলে আপনাদের রাজনীতি কর্মকাণ্ড আপনারা করবেন।
এবং এই জন্য কিন্তু সেই দায়বদ্ধতার থেকে, লোকাল রাজনীতিবিদের দায়বদ্ধতা থেকে অনেক জায়গায় কিন্তু অফিস আদালত খুলে দিছে। এটা কিন্তু লোকাল, কারণ তারা কমিটমেন্ট করছে যে খুলে দেওয়া হবে। আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। এরপরে কিন্তু কেন্দ্রের থেকে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে বলছে, তাদের সাদা দলের, এখানে তো দুই দলের, তারা দুই একজনের সাথে তো সম্পর্ক আছে, তারা বলে যে কেন্দ্রের থেকে, বিএনপির কেন্দ্রের থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা তারা পাচ্ছে না। এটা একটা অ্যালার্মিং জিনিস। কিন্তু লোকালি কিন্তু অনেক এমপি, অনেক বিএনপি নেতারা দায়বদ্ধতার কারণে আওয়ামী লীগের কিছু বলতে পারছে না, তারা কাজ করছে। এখন আমি মনে করি, আমি আওয়ামী লীগের পক্ষের মনে করে আমি বলি, আওয়ামী লীগ কয়েক মাস অপেক্ষা করবে, তারা দেখবে যে পরিস্থিতি অবলম্বন করবে, যে কিভাবে দেয়, কিভাবে ডিল করে। তারপরে আমার মনে হয় না আওয়ামী লীগের আর ধৈর্য ধরার প্রয়োজন আছে। তখন আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে আগাবে। আওয়ামী লীগের কিন্তু বাইশ এই 1.5-2 বছরে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এখন যদিও সাবেক হয়ে গেছে, যেহেতু একটা নির্বাচন হয়ে গেছে এখন, তো এই উনি কিন্তু সারা তৃণমূলের লোকদের সাথে এই মধ্যে 1.5 বছরে যোগাযোগ করছে। যোগাযোগ, তাদের কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আছে। এবং অনেক আওয়ামী লীগের নেতারা কিন্তু বলে, আমরা রাস্তায় নামতে প্রস্তুত, গ্রেপ্তার হইতে প্রস্তুত। এবং এই কর্মসূচি আওয়ামী লীগ দিবে আরো কিছুদিন অপেক্ষা করে, আমার ধারণা। আওয়ামী লীগকে কয়েক মাস, 6 মাস হোক, 3 মাস হোক করে আওয়ামী লীগকে যদি নর্মাল প্রক্রিয়ায় বিএনপি গণতান্ত্রিক অধিকারটুকু আওয়ামী লীগের ফিরে না দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। যতদিনই লাগুক, আমার বিশ্বাস আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধে, শুধু আওয়ামী লীগ বলবো না, মুক্তিযুদ্ধের শক্তি ফিরে আসবে। এবং সে ফিরে আসলে সেটা হবে ভয়াবহভাবে ফিরে আসবে। এইটি বিএনপির জন্য জামাতের চেয়েও বিএনপির অবস্থানটা করণীয় হবে। কারণ বিএনপি 1.5 বছরে মানুষকে এত অত্যাচার করেছে, মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে আছে। আওয়ামী লীগের কর্মী ছাড়াও সাধারণ মানুষরা, এই যে নুরুল কবির বলেছিলেন না, এই যে নিউজ, এই যে নুরুল কবির যে উনি বলছিলেন যে নাককে রুমাল দিয়ে নাক চাপা দিয়ে বিএনপিকে বলতেছে। ভোট দিতেছে, উনি তো বিএনপির একজন ঘনিষ্ঠ লোক, আমি জানি। উনি বলছেন মানুষ এত গন্ধ যে নাকে বলে দিচ্ছেন। সুতরাং এটা যদি বিএনপি ভুলে যায় যে আমরা ভোট পেয়ে গেছি, এখন আওয়ামী লীগের নিঃশেষ করব, আর জামাতের সাথে এই পক্ষে বিপক্ষের তাল দিয়া এটা চলবো, তাহলে বিএনপি বিরাট ভুল করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা আশা করি বিএনপির বুদ্ধোদয় হবে, না হলে উনাদেরও পরিণত হবে। এবং জামাতের লোকরা বলতেছে যে 2 বছরের মধ্যে বিএনপি শেষ হবে। এটা কিন্তু আওয়ামী লীগের লোক কথা না, জামাতের অনেক নেতা তারা বলতেছে 2 বছরের বেশি বিএনপি সরকার টিকবে না, এবং তারা এবার বিদায় হইলে চিরজন্মের জন্য বিদায় হবে। সুতরাং বিএনপি কতটুকু উপলব্ধি করে সময় বলে দেবে। আশা করি বিএনপি বোধোদয় হবে দেশের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে, এটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ নাজমা আপা, অনেক ধন্যবাদ আব্দুল আওয়াল ভাই। একটু বলতে হ্যাঁ, চাচ্ছিলাম, আমি এটাই বলতে চাইছিলাম, যদি শেষ কথা কিছু আপনি বলতে চান, সংযুক্ত করতে চান, খুবই সংক্ষিপ্ত সময়। জি। হ্যাঁ, না, আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন যে একটা স্থিতিশীল বাংলাদেশ, একটি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা আহ ও নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বাংলাদেশের আইন অঙ্গনের স্থিতিশীলতা বাংলাদেশকে একটা স্থিতিশীল আহ, বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। তো সেখানে বিএনপি যদি একই ভাবে গত 18 বছর যা করেছে, বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, কয়েক লক্ষ মামলা হয়েছে, সেইগুলির আপনি 90% মামলা বাদী হচ্ছে গিয়ে বিএনপি। এবং বাড়িঘর জ্বালাও পোড়াও থেকে শুরু করে যা কিছু, যে নির্যাতন, অপরিসীম নির্যাতন, পাকিস্তানি হানাদার বাহিনীর পরবর্তীতে এই নির্যাতন বোধহয় দেখেছে বাংলাদেশ এই 71-এর পরে, এই 24-এ এসে, 24-25-এ এসে। এবং তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএনপি দায়ী। এখন বিএনপিকে সেটা বুঝতে হবে। তারপরে ওই যে নাকে রুমাল দিয়ে দাঁতে দাঁত চেপে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ, তারা শুধু জামাতকে ঠেকানোর জন্য বিএনপিকে ভোট দিয়েছে। এখন বিএনপি যে যদি আপনি যেটা বলেছেন, আইনমন্ত্রী আসাদুজ্জামান, আসিফ নজরুল যথেচ্ছ ব্যবহার করেছে আইনকে, ইচ্ছা মতো অধ্যাদেশ দিয়ে, আইন না হতে সে আইনে বিচার করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। অধ্যাদেশ দিয়ে আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড ঘোষণা করা যায় না।
এখন আপনাকে স্থিতিশীল বাংলাদেশের জন্য আইন অঙ্গনে সন্ত্রাস বন্ধ করতে হবে, আদালতকে স্বাভাবিকভাবে তার কাজকর্ম, আইনের স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে, শোন অ্যারেস্ট বন্ধ করতে হবে। যার সুপ্রিম কোর্ট বেল দিচ্ছে, জজ কোর্ট বেল দিচ্ছে, কিন্তু আপনি জেল গেটে আবার শোন অ্যারেস্ট করছে, এই কালচার বন্ধ করতে হবে। আইনের স্বাধীনতা, অবাধ বাক স্বাধীনতা মানুষকে দিতে হবে, যেটা রুদ্ধ করে রাখা হয়েছে আজকে। পুলিশ হত্যার বিচার করতে হবে, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কারা রক্ষা করবে? সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে সম্ভবত আগামী মাসের মধ্যেই। সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে পুলিশ হত্যার বিচার করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেই জুলাই সন্ত্রাসে কারা নিহত হয়েছে, কারা, তাদের অনেক বিতর্ক আছে, তাদের মৃত্যু সংখ্যা নিয়ে, তাদের নিয়ে কোনো একটি লাশের ময়না তদন্ত হয়নি। সে ময়না তদন্ত ছাড়া কাউকে অপরাধী ঘোষণা করা যায় না, কাউরে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, আইনকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে, গণতান্ত্রিক চর্চার অধিকারকে নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। সাংবাদিকদেরকে আপনি চাকরিচ্যুত করেছেন, শত শত সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে, প্রেস ক্লাবে নিষিদ্ধ ঘোষণা করছেন, আপনি সেই বাক স্বাধীনতা হরণ করে যাচ্ছে তাই করছেন, সেগুলিকে নিশ্চিত করতে হবে। মানুষের সর্বোপরি মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনগত অধিকারকে নিশ্চিত করতে হবে। তারপরে আসেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনের মাঠে নামেন, প্রতিযোগিতার মাঠে নামেন, স্বাভাবিক রাজনীতি করেন, দেখেন জনগণ কার পাশে এসে দাঁড়ায়। একটি কথা বিএনপিকে মনে রাখতে হবে, যেই নির্যাতন তারা চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এলাকা ভিত্তিক ভাবে নিরাপত্তার খাতিরে, আজও যদি সেই নির্যাতন চলতে থাকে, সেই জ্বালাও পোড়া মব সন্ত্রাস যদি চলতে থাকে আইন আদালতে, বাড়ি ঘরে, গ্রামে গঞ্জে, তাহলে আওয়ামী লীগ যদি ঘুরে গিয়ে জামাতের সাথে হাত মিলায় এলাকা ভিত্তিক ভাবে কোনো মানুষ জানমালের নিরাপত্তার জন্য, তাহলে সেদিন বিএনপির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের মাথার উপরে কিন্তু এনসিপি দাঁড়িয়ে আছে, হুঙ্কার দিচ্ছে, নষ্ট ইনকলাব মঞ্চের ওরা হুঙ্কার দিচ্ছে, জামাতিরা হুঙ্কার দিচ্ছে। সুতরাং বিএনপিকে সেগুলি মাথায় রেখেই তাদের বাংলাদেশকে, আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার জন্য সঠিক পথে, এখনো হেদায়েতের পথে ফিরে আসার সময় আছে তাদেরকে। হেদায়েতের পথ মানে মুক্তিযুদ্ধের পথে ফিরে আসতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে হেদায়েত দান করুক বিএনপিকে আল্লাহ পাক, আমি সেই কামনা করি। এবং এটাই মহান আল্লাহ পাকের কাছে আমি এই আবেদন জানাবো, এই মুনাজাত করবো যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, দেশটাতে শান্তি আনুক, দেশটাকে তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে, স্থিতিশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলুক। আমরা মনে করি আওয়ামী লীগ অবশ্যই তখন তাদের পাশে এসে দাঁড়াবে, বাংলাদেশকে গড়ার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আওয়ামী লীগ তখন অবশ্যই বিএনপি সরকারের পাশে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আপা, অবশ্যই অবশ্যই সব ঠিক। আওয়াল ভাই, আপনি কিছু অ্যাড করতে চান? না, আর না, আমার শেষ করে দেওয়াই ভালো। শুধু দর্শক, আমাদের আজকের অতিথিদের কথা আপনারা শুনলেন। আমি সবার আগে বলতে চাই ওনাদের সাথে মানে সুর মিলিয়ে, আসলে বাংলাদেশে যদি আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হয় এবং তারেক রহমানের সরকারের প্রায়োরিটি লিস্ট করতে হবে, এবং প্রায়োরিটি লিস্টে প্রথমেই থাকতে হবে আইনের সুশাসন নিশ্চিত করা, এবং এই যে কতগুলো অবৈধ মামলা দিয়ে রাখা হয়েছে এগুলোকে মানে ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা করা, অ্যাটলিস্ট জামিনের ব্যবস্থা করা। 40,000-44,000 ধারণ ক্ষমতার এখানে 4 লাখ কয়েদি জেলখানায়, এদেরকে বের করতে হবে, তারা বিনা অপরাধে জেলে, এগুলোকে ব্যবস্থা করতে হবে এবং আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে তাদের স্বাধীন মতো কাজ করতে দিতে হবে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের পুলিশ ভাইদের যে মরালিটি ভেঙে দিয়ে গেছে ইউনূস, সেই পুলিশ ভাইদের আসলে ঠিক করে গড়ে তাদের যার কাজের জায়গায় ফিরে যেতে এবং তারা যেন কাজটা করতে পারে সেই ব্যাপারে একটা নিশ্চিত করতে হবে। আমাদের মন্ত্রণালয়গুলো, মন্ত্রীদের এই দিকে খেয়াল রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সরকার যাই করুক, চলুন আমরাও আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের প্রতিবেশীকে ভালোবাসি, আমাদের দায়িত্বটা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।